আমাদের অফিস ভাই। হুম, আম এটা হচ্ছে আমার ডেস্ক। আমি এখানে বসি। এখানে বসে হচ্ছে থেরি, যে সিনিয়র পোস্টডক। এরপর ওইখানে বসে হচ্ছে ইমানুয়েল, সিনিয়র পিএইচডি স্টুডেন্ট। ওর প্রায় শেষ। ওর হচ্ছে অলরেডি ২ টা পেপার পাবলিকেশনে দিছে। হলো যে হ্যাঁ, আমি রিসার্চ করব। কিন্তু আমার হচ্ছে এই রিসার্চটা কেমনে আ মানে হিউম্যান ডিজিজ এ হচ্ছে ট্রান্সলেট হয়। ওকে? যেমন আমার পিএইচডি পজিশনটা এটা হচ্ছে অলরেডি অস্ট্রিয়ান সায়েন্স ফান্ড, বা মানে সরকার, যেটা অস্ট্রিয়ান সায়েন্স ফান্ড হচ্ছে আমার পিএইচডি প্রজেক্টটা ফান্ড করতেছে। সবকিছু মিলায় আপনার সামথিং লাইক €২,০০০ মনে হয় দেয়। আর ট্যাক্স কেটে মনে হচ্ছে হাতের ধরেন মাস্টার্স শেষ করেই হচ্ছে পিএইচডির জন্য এপ্লাই করতেছে ইউরোপে। আমি বলব যে আ জিনিসটা ওদের ফেভারে একটু কম। বেসিক্যালি হচ্ছে আজকে আ আমি তন্ময় ভাইয়ের সাথে বসছি, সিনিয়র ভাই। হ্যালো সবাই। আর আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল ২ টা বিষয়ে। একটা হচ্ছে পিএইচডিতে আর একটা হচ্ছে ব্যাচেলরে। তো ব্যাচেলরেরটা আমি কাজ করতেছি, বাট পিএইচডিটা আমি ভাইকে পাইছি। ভাইকে আমি হচ্ছে যেহেতু পাইছি উনার দিক থেকে যত ইনফরমেশন নেয়ার আমি চেষ্টা করব। আমি মার্ক ডাউনও করে রাখছি। মোটামুটি সবকিছু যতটুকু কভার করা যায়। আর ১ম এ ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভাইকে ইন্টারভিউ করার ক্যাপাসিটি বা যোগ্যতা আমার নাই। তারপরেও অ্যা ভাইয়ের দিক থেকে এ যতটুকু নেয়া যায়। হুম? ওকে। সো ভাই, তাহলে আমরা শুরু করি। অবশ্যই। ১ম এ হচ্ছে আপনার সম্পর্কে যদি একটু বলতেন, কারণ সবাই ১ম এ আপনার বিষয়ে আগে জানতে চায়। অবশ্যই। আচ্ছা, তো আমার নাম হচ্ছে তন্ময় স্বপ্ন। আমি আমার ব্যাচেলর্স করছিলাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বায়োটেকনোলজিতে। এরপর আমার মাস্টার্স করছিলাম আমি হচ্ছে নরওয়ে থেকে বায়োটেকনোলজিতেই। ওইটা ইউনিভার্সিটির নাম ছিল হচ্ছে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপর মাস্টার্সের পর আমি হচ্ছে ডিসাইড করলাম যে আমার রিসার্চ অনেক ভালো লাগে। এজন্য আমি হচ্ছে অস্ট্রেলিয়াতে এখন পিএইচডি করতেছি। আর আমার পিএইচডির মানে টপিকটা হচ্ছে আপনার লিভার ডিজিজ। কেন আ আপনার পিএইচডি টপিক সিলেক্ট করা নিয়ে যদি একটু বলতেন, এই ফিল্ডে কেন ভাই আপনি? আচ্ছা, ওকে। সো আমার পিএইচডির টপিকটা সিলেক্ট করা নিয়ে হচ্ছে যে জিনিসটা, আম মানে আমি আমার রিসার্চ জার্নি ব্যাপারে হচ্ছে কথা বলি। সো ১ম এ আমি যখন ধরেন মাস্টার্সের থিসিস চুজ করার সময় আমি অনেক আ কনফিউশন এ ছিলাম যে কি নিয়ে হচ্ছে রিসার্চ করা যায়, বা কোন টপিক সিলেক্ট করলে ধরেন আমার একটা ফিউচার প্রুফিং সিস্টেম হবে। কারণ আমরা তো সবসময় চিন্তা করি যে হ্যাঁ, এটা করার পর আমাদের জব মানে চাকরির বা জবের হচ্ছে প্রসপেক্ট কি? মানে এটা নিয়ে আমরা সবসময় চিন্তা করি। তো আমি এটা নিয়েও হচ্ছে অনেক চিন্তার বিষয়ে ছিলাম আর একটু কনফিউশন এ ছিলাম। তো পরে একটা বড় ভাইয়ের সাথে কথা বলছি। সাব্বির ভাই, যে হচ্ছে এখন কানাডায় হচ্ছে পিএইচডি করতেছে। আচ্ছা। সো উনি আমাকে বলল যে, "দেখ, মানে দিন শেষে এই বায়োলজিক্যাল ফিল্ডে হচ্ছে যেটাই নিয়ে কাজ করবি ঘুরে ফিরে সেম ডিএনএ, আরএনএ জিনিস নিয়ে আসে। তো তুই হচ্ছে তোর যেটা ভালো লাগে ওটা নিয়ে করবি।" তো আমি অনেক চিন্তা করলাম। চিন্তা করে আমার মনে হলো যে হ্যাঁ, আমি রিসার্চ করব। কিন্তু আমার হচ্ছে এই রিসার্চটা কেমনে আ মানে হিউম্যান ডিজিজ এ হচ্ছে ট্রান্সলেট হয়, ওইরকম কোনো একটা বিষয় নিয়ে যদি করতে পারি তাহলে ভালো হবে। তো আমি চিন্তা করলাম তাইলে ডিজিজের আপনার একটা মেইন মেকানিজম কি? তো অনেক চিন্তা করার সময় আমি বুঝতে পারলাম যে ইনফ্লামেশন হচ্ছে একটা কি কম্পোনেন্ট সব ডিজিজে যেটা দেখা যায়। তো এজন্য আমি হচ্ছে ডিসাইড করে নিছি যে আমি যখনই মানে যেরকম রিসার্চ করব, আমি হচ্ছে এই ইনফ্লামেশন রিলেটেড রিসার্চ চুজ করব। কারণ দিন শেষে সব ডিজিজে হচ্ছে দেখা যায় যে ইনফ্লামেশন একটা মেজর কি ড্রাইভার, যেটা ডিজিজে হচ্ছে প্রোগ্রেসটাকে মানে ডিজিজটাকে যে সামনে নিয়ে যায় আরকি। তো এইজন্যই আমার রিসার্চ মানে টপিক সিলেক্ট করার পিছনে হচ্ছে এই কারণটা। ওকে। আ এখন ভাইয়া যদি অন্য বাংলাদেশ থেকে বা আমাদের যেসব স্টুডেন্ট অন্যান্য কান্ট্রিতে আছে, হুম। তারা যদি অস্ট্রিয়াতে পিএইচডির জন্যে প্রসেস করতে চায় বা এপ্লাই করতে চায়, উনারা কি প্রসেসের মধ্য দিয়ে, বা যেমন অনেক প্ল্যাটফর্ম আছে ওইটার মধ্যে না, অথবা সুপারভাইজার্সকে ডিরেক্টলি মেইল করে, বা কোনো ওয়ে আছে কিনা যে থ্রু দিয়ে প্রসেস করলে তারা ইজিলি পিএইচডির যে অ্যাপ্লিকেশন বা এপ্লাই প্রসেসটা আছে এটা ফলো করতে পারবে? বা আপনি কিভাবে করছেন আরকি? হ্যাঁ, সো আমার প্রসেসটা আপনি মানে যেটা মেনশনস করলেন যে ইউএক্স বিভিন্ন প্ল্যাটফর্ম। সো ডেফিনিটলি এই প্ল্যাটফর্মগুলা হচ্ছে ইউজ করা এটা ওয়ান অফ দ্য ওয়ে।
আর আরেকটা ওয়ে হচ্ছে ডিরেক্ট সুপারভাইজারকে মেইল করা, মানে পটেনশিয়াল পিআই গুলাদেরকে মেইল করা। এটা আরেকটা ওয়ে। সো দুটোটাই হচ্ছে ইকুয়ালি ইফেক্টিভ আর দুটোটাই ইকুয়ালি ইফেক্টিভ। কিন্তু আমি যেভাবে করছি আমি হচ্ছে এই প্ল্যাটফর্মগুলাতে দেখছি। সো যেমন হচ্ছে ইউরাক্সিস এ দেখছিলাম, যেটা হচ্ছে আপনার পুরা ইউরোপেই হচ্ছে জবস অ্যাপ্লিকেশন এখানে দেয়। এরপর একাডেমিক পজিশনে দেখছিলাম যেটা মোর হচ্ছে পিএইচডি ফোকাসড। এরপরে হচ্ছে ফাইনাল পিএইচডি দেখছিলাম আর স্কলারশিপ ডিবি.নেট। সো এই জিনিসগুলো হচ্ছে আমি দেখছি। আর অবশ্যই কিছু, কিছু হচ্ছে একদম কান্ট্রি স্পেসিফিক ওয়েবসাইট আছে। যেমন নরওয়ের ক্ষেত্রে যদি বলি জব নরওয়ে, ওইটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে বিশেষ করে মানে পিএইচডি রিলেটেড আম ই সার্কুলারগুলা বেশি দেওয়া হয়। সো অস্ট্রিয়ার ক্ষেত্রেও আমার মনে হয় যে এরকম কিছু প্ল্যাটফর্ম থাকতে পারে। যেটা আমি জানি না, হয়তো আপনি জানেন। তারপর আমি চেষ্টা করব লিঙ্কগুলা দিয়ে দেওয়ার আরকি। আর হচ্ছে মানে অফার লেটার বা রিসার্চ পেপার এই জিনিসগুলা কতটুকু সাপোর্ট করে বা কিভাবে অর্গানাইজ করা উচিত? আপনার ক্ষেত্রে আপনি কিভাবে করছেন? আ হ্যাঁ, সো পিএইচডি অ্যাপ্লিকেশনের সময় আপনার একটা মেইন কম্পোনেন্ট বলবো হচ্ছে মোটিভেশনাল লেটারটা। সো ওইটা প্রচুর হচ্ছে ইম্পোর্টেন্ট রোল প্লে করে একটা, মানে আপনাকে ইনিশিয়াল ওই প্রসেসটা হচ্ছে ক্রস করার জন্য, মানে ইনিশিয়াল সিলেকশনের জন্য। আর এই অ্যাপ্লিকেশনটা ক্রাফট করা এটা হচ্ছে আপনার ভ্যারি করে। মানে আপনি কি পজিশনের জন্য এপ্লাই করছেন এরকম। যেমন যে প্রজেক্টগুলা থাকে আপনার হচ্ছে ওপেন কল। ওপেন কল মানে হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটি থেকে অনেকগুলা রিসার্চ গ্রুপ হচ্ছে ওরা জাস্ট ওদের অফারগুলা দিয়ে দিবে, লিস্ট দিয়ে দিবে। ওইখান থেকে হচ্ছে আপনি ৩ টা টপ 3 হচ্ছে চুজ করতে পারবেন। আচ্ছা। সো এই ওপেন কল সিস্টেম যখন হয়, এখানে হচ্ছে আপনার মোটিভেশনাল লেটারটা লেখার ফরম্যাট একটু অ্যাপ্রোচটা ফরম্যাটটা বা অ্যাপ্রোচটা একটু হচ্ছে অন্যরকম হতে হবে। আর আপনি হচ্ছে যখন ডিরেক্ট পিআইদেরকে বা পটেনশিয়াল পিআইকে হচ্ছে কোল ইমেইল করতেছেন, তখন অবশ্যই আপনার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট হতে হবে। এই আ মানে প্রসেসিং এর ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে ভাই আপনার কি কোনো অ্যাডভাইস আছে যে এটা করলে বেটার হবে বা বাংলাদেশীদের জন্য এটা করলে পারফেক্টলি বা ইজিলি অ্যাপ্রোচ করতে পারবে সুপারভাইজারকে? আম আসলে এরকম কোনো হচ্ছে ধরেন ট্রাইড অ্যান্ড টেস্টেড সিস্টেম নাই, যেটা হচ্ছে বলা যায় যে ইজি কম্পেয়ার টু আদার সিস্টেম। ঠিক আছে? বা কোনো স্ট্যান্ডার্ডাইজড সিস্টেমও আছে কিনা এরকম কিছু নাই। সো এটা জাস্ট ডিপেন্ড করে হচ্ছে আপনি প্রফেসরকে কোল্ড ইমেইল করা বা যখনই কোনো একটা পজিশন দেখতেছেন যেটা হচ্ছে ধরেন আপনার পছন্দ হইছে বা আপনি মনে করতেছেন যে হ্যাঁ, এটা আমার প্রোফাইলের সাথে ভালো যায়। তো আমি বলব যে এটা এপ্লাই করাই হচ্ছে ভালো। ওইভাবে দেখেছি। আরেকটা বিষয় হচ্ছে যে পিএইচডির ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় একটা বিষয় সেটা হচ্ছে ফান্ডিং এর বিষয়। সো এইটা কিভাবে ম্যানেজ করছেন বা এটা সেলফ ফান্ডিং এর বিষয় বা অস্ট্রেলিয়াতে কি ধরনের ফান্ডিং এর ফ্যাসিলিটি? আচ্ছা, সো আমার যতটুকু জানা আপনার হচ্ছে ই দেশ, মানে দেশে যেমন জার্মানি, অস্ট্রিয়া, ফ্রান্স বা যে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এগুলা জাস্ট নোন। এই দেশগুলাতে হচ্ছে পিএইচডি সাধারণত ফান্ডেড থাকে। যেমন আমার পিএইচডি পজিশনটা এটা হচ্ছে অলরেডি অস্ট্রিয়ান সায়েন্স ফান্ড, বা মানে সরকার যেটা অস্ট্রিয়ান সায়েন্স ফান্ড হচ্ছে আমার পিএইচডি প্রজেক্টটা ফান্ড করতেছে। তো আমার এটা নিয়ে হচ্ছে কোনো কিছু আলাদা করে করা লাগে না হচ্ছে। আর আপনি যে হচ্ছে জিনিসটা জিজ্ঞেস করছিলেন যে সেলফ ফান্ডে পিএইচডি করা যায় কিনা? ওটা নিয়ে আমার আসলে এখানে আচ্ছা, ওইটার ধারণা নাই। কিন্তু আ মানে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে ওইটা জিজ্ঞেস করেন, তো আমি বলব যে সেলফ ফান্ডে পিএইচডি না করাটাই ভালো। কারণ পিএইচডি অ্যাজ ইন হচ্ছে অলরেডি একটা ভালোই টাইম দেওয়া লাগে আপনার পিএইচডির পিছনেই। তো এর উপর যদি আপনি সেলফ ফান্ডিং এ হচ্ছে করতে চান, মানে আপনার প্রেশারটা একটু বেশি আর কি। স্পেশালি যাদের হচ্ছে ধরেন ফিন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু উইক, ওদের জন্য তো এটা হচ্ছে ফিজিবল হয় না। না এই অস্ট্রেলিয়ার ক্ষেত্রে মেইনলি এটা মানে আপনি গভর্নমেন্ট থেকে মেইনলি সবকিছু হ্যাঁ, মানে আমার তার মেডিকেল ইউনিভার্সিটি বা ধরেন ভিএনআর হচ্ছে যে পিএইচডি কোশ্চেন গুলো থাকে, এগুলা সাধারণত বা পাবলিক ইউনিভার্সিটি গুলো সাধারণত হচ্ছে গভর্নমেন্ট ফান্ড করে। কিন্তু যেগুলো হচ্ছে কিছু রিসার্চ ইনস্টিটিউট আছে যেমন ধরেন সেম
সেনের হচ্ছে আবার ফান্ডিং পার্টনার আলাদা। ওদের হচ্ছে থাকে অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্স থেকে। সো ওদের ফান্ডিং পার্টনার হচ্ছে অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্স, মানে অনেকটা জার্মানির যে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ওইটার মতো। আর আমাদেরটা মেইনলি হচ্ছে থাকে আপনার which is the Austrian Science Fund. তোমরা সেক্ষেত্রে ফান্ডিং নিয়ে মোটামুটি হচ্ছে ফান্ডিং নিয়ে মোটামুটি ঝামেলা জানে। আচ্ছা। এখন হচ্ছে ভাই আপনার মানে এখানকার রিসার্চের যে ফ্যাসিলিটিস এই ফ্যাসিলিটিস নিয়ে যদি একটু বলতেন যে আপনি এখানে পিএইচডি করে এখানে রিসার্চ করে কি ধরনের ফ্যাসিলিটি পাচ্ছেন? আপনার ল্যাব দেন হচ্ছে হ্যাঁ, আপনার হ্যাঁ, যেহেতু অস্ট্রিয়া তো ভালো অনেকটা ডেভেলপ কান্ট্রি। সো এখানে ল্যাবগুলার হচ্ছে ফ্যাসিলিটি ভালো। ভালো ইন দ্য সেন্স যে আপনার আম যে জিনিস মানে বেসিক টেকনিকগুলা করার মতো হচ্ছে যে ল্যাব ইকুইপমেন্টগুলা লাগবে ওইগুলো হচ্ছে অলরেডি আছে। আর আপনার যদি আপনার ল্যাবের বা ডিপার্টমেন্টের নাও থাকে, তাইলে এদের সবসময় হচ্ছে একটা জিনিস থাকে কি আপনার আম কোর ফ্যাসিলিটি বলে একটা জিনিস আছে। সো কোর ফ্যাসিলিটিতে সবসময় ওদের সব জিনিসগুলা থাকে। আচ্ছা। আর আ মেডিকেল ইউনিভার্সিটির সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে এখানে একটা ধরেন যে আশেপাশে এরিয়াগুলা, মানে এখানে কিন্তু মেডিকেল ইউনিভার্সিটির একদম মানে ভিসিনিটিতে হচ্ছে আপনার স্যাম আছে। সো স্যামে হচ্ছে সিকোয়েন্সিং করার ফ্যাসিলিটি আছে বা ওদের আরো অনেক ভালো, ভালো ইকুইপমেন্ট আছে যেগুলো আমরা অ্যাজ আ MedUni পিএইচডি স্টুডেন্ট এপ্লাই করতে ইউজ করতে পারি। দেন সেন্ট আনার হচ্ছে আরেকটা আপনার রিসার্চ ইনস্টিটিউট আছে। সো ওখানেও গিয়ে হচ্ছে আমরা ইউজ করতে পারি। বা কিছু যারা হচ্ছে একদম হার্ডকোর ইমিউনোলজি করতে চায়, ওদের জন্য হচ্ছে কিছু রিসার্চ ইনস্টিটিউট আছে। যেমন এখান থেকে বেশি দূর না হচ্ছে ওই ভিয়েনা কম্পিটেন্স সেন্টার আছে। সো ওটা পুরাই হচ্ছে একটা ইমিউনোলজি বেসড, ওরা হচ্ছে ইমিউনোলজিক্যাল রিসার্চ করে। সো ওইখানে গিয়ে হচ্ছে ওদের জিনিসগুলো ইউজ করা যায় অ্যাজ আ MedUni পিএইচডি স্টুডেন্ট। এই তো মানে আপনার ইকোসিস্টেমটা এখানে অনেক ভালো। আর যে ফ্যাসিলিটিগুলা, ইকুইপমেন্টগুলা থাকার কথা, ওইগুলা ধরেন আপনার ডিপার্টমেন্টেও যদি ডিরেক্টলি না থাকে, আপনি ডেফিনিটলি আশেপাশে গিয়ে ওইগুলা ইউজ করতে পারবেন। মানে মোট কথা হচ্ছে আপনার ভালো ফ্যাসিলিটি এসব দিক থেকে সুযোগ সুবিধা আছে। আরেকটা বিষয় হচ্ছে ভাই এখানে অনেকে পিএইচডি করার ক্ষেত্রে যেটা চিন্তা করতে পারে যে আমি অ্যা কোথাও টিচিং প্রফেশনে অথবা পার্ট টাইম জবে বা অন্য কোনো প্রফেশনে ঢুকতে পারবো কিনা? পার্ট টাইম কোনো আর্নিং করতে পারবো কিনা? এটা পসিবল কিনা? এটা পসিবিলিটি আছে। আ কিন্তু তখন হচ্ছে আপনার যে পিআই উনার সাথে হচ্ছে এই জিনিসটা আর এইচআর এর সাথে হচ্ছে ডিসকাস করে নিতে হবে। যখন আপনাকে কন্ট্রাক্টটা দেওয়া হয় সাধারণত এখানে লেখা থাকে যে আপনি আপনার এই এমপ্লয়ার ছাড়া অন্য জায়গায় হচ্ছে আর কাজ করতে পারবেন না। মানে এটা পারমিটেড না। বাট যদি আপনারা হচ্ছে মানে একটা মিলে হচ্ছে ডিসিশন নেন বা একটা কমন এগ্রিমেন্ট এ আসতে পারেন, তখন হচ্ছে যদি আপনার পিআই যদি বলে যে, "হ্যাঁ, সমস্যা নাই। তুমি যদি তোমার পিএইচডিটা আর ওটা একসাথে মেইনটেইন করতে পারো, আমার কোনো সমস্যা নেই।" আচ্ছা, তাইলে হচ্ছে অল গুড। আর যদি এইচআর বলে যে সমস্যা নেই, তাহলে কি মানে মোট কথা হচ্ছে এটা আপনার ওপেন নাই বাট হুম, সোর ওয়াজ কনসার্ন লাগবে। হ্যাঁ, আ এরপর হচ্ছে যে আপনি রিসার্চ করতেছেন। তো রিসার্চের পরে আপনার সবার ইচ্ছা থাকে একটা বড় পাবলিকেশন করবে অথবা কোনো বড় ধরনের কনফারেন্সে জয়েন করবে হুম, এটা বা এর পরবর্তী যে লাইফটা ক্যারিয়ার গোল কি হবে? এইটা মানে কি ধরনের প্ল্যানিং আছে বা কি সুযোগ সুবিধা আছে যেটা করলে মানে যেই ওয়েতে অস্ট্রিয়াতে অনেক বেশি অপরচুনিটি হয় এখানে? বা ক্যারিয়ার গোলটা কি বেসিক্যালি? মনে করেন আপনি অস্ট্রিয়ার ইন টার্মস অফ অস্ট্রিয়াতে। উম আচ্ছা, সো ক্যারিয়ার গোল নিয়ে যখন হচ্ছে কথা আসে, তখন এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার পারসন টু পারসন। কারণ অনেকেই তো ধরেন দেখা যায় পিএইচডি করে ওরা হচ্ছে একাডেমিতে আর থাকতে চাবে না। ওরা ইন্ডাস্ট্রিতে যেতে চাইবে। সো সেই ক্ষেত্রে আমি বলব যে আ সারাউন্ডিং কান্ট্রিজ যেমন জার্মানি বা ফ্রান্স আ বা হচ্ছে নেদারল্যান্ডস, ডেনমার্ক, যেখানে হচ্ছে বা হচ্ছে সুইজারল্যান্ড, যেখানে হচ্ছে বায়োটেক কোম্পানি বা এই লাইফ সায়েন্স বেসড কোম্পানিগুলো আছে, ওইগুলো হচ্ছে অস্ট্রিয়ার তুলনায় ভালো চয়েস বলব। আচ্ছা, হুম। কারণ অস্ট্রিয়া ওই দেশগুলোর তুলনায় একটু ছোট। সো ইন্ডাস্ট্রি একটু কম। আচ্ছা, ইন্ডাস্ট্রি একটু কম। এটা না যে নাই, কিন্তু ইন্ডাস্ট্রি একটু কম। সেটা একটা। আ আর যারা হচ্ছে একাডেমিতে থাকতে চায়, একাডেমিতে থাকতে চাইলে অস্ট্রিয়া ইস ডেফিনিটলি ভালো। ইচ মানে অবশ্য জার্মানিতেও অনেক ভালো, ভালো রিসার্চ ইনস্টিটিউট আছে।
কিন্তু অস্ট্রিয়াতেও ইকুয়ালি ভালো রিসার্চ ইনস্টিটিউট আছে। যেমন আপনার ভিয়েনাতে যদি আপনি দেখেন যে ভিয়েনা বায়ো সেন্টার, এরপর হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ মলিকুলার বায়োটেকনোলজি বা ইনস্টিটিউট অফ মলিকুলার প্যাথোলজি, এই ম্যাক্স পেবলস ল্যাব, অনেকগুলা হচ্ছে ল্যাব আছে যেগুলাতে আপনার ল্যাব অপরচুনিটি। আর হচ্ছে যদি এক্সপেন্সের কথা বলি, যেহেতু অস্ট্রিয়াতে পিএইচডি করছিলাম, তো এক্সপেন্সের বিষয়টা আপনি কভার করতে পারেন কিনা এখানে সব ম্যানেজ করে? হ্যাঁ, আপনি অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট এখানে হচ্ছে আপনাকে উম আপনার কন্ট্রাক্টে হচ্ছে 30 আওয়ার্সের কন্ট্রাক্ট থাকে সাধারণত। আর 30 আওয়ার্সের জন্য আপনার হচ্ছে যেটা ধরেন স্ট্যান্ডার্ড ফুল টাইম দেয়া স্যালারি দেওয়ার কথা, ওইটার মনে হয় 75% দেয়। তো সবকিছু মিলায় আপনার সামথিং লাইক €২,০০০ মনে হয় দেয়। আর ট্যাক্স কেটে মনে হচ্ছে অস্ট্রিয়াতে 30 আওয়ার্স জব করলে একটা প্রফেশনাল এমপ্লয়ি যেই স্যালারিটা পাইতো, ওইটাই হচ্ছে আপনাদেরকে, ওইটার 70% আপনাদেরকে প্রোভাইড করা হয়। হ্যাঁ, ওটা 75% হ্যাঁ। তো ওইটা এসে হচ্ছে আপনার মনে হয় ট্যাক্স কাটার পর ১৮০০ এরকম থাকে। সো এটা দিয়ে আ ভাইয়ারা যদি একদম ওপেনলি বলে দিল আরকি। স্পেসিফিক আরকি এটাই, হ্যাঁ। সো এটা দিয়ে আপনার মানে এটা কিন্তু আবার হচ্ছে যে মেডিকেল ইউনিভার্সিটিতে এটা আপনার প্রতি বছর ইনক্রিমেন্ট হয়। আপনার যে ইনফ্লেশনের কারণে ওরা প্রতি বছর হচ্ছে আপনার কত একটা পার্সেন্টেজ হচ্ছে আপনাকে আ ইয়া দেয় আরকি, ইনক্রিমেন্ট করে দেয়। আচ্ছা। তো এটা মেডিকেল ইউনিভার্সিটির ভালো। কিন্তু আমি যতটুকু জানি যে অন্য রিসার্চ ইনস্টিটিউটে যেমন সেমে ওদের কিন্তু এই ইনক্রিমেন্টটা হয় না। ইনক্রিমেন্ট হবেই। সো এটা একটা। আর এটা দিয়ে একজন মানুষ চলা যায়। আর মানে ভালোই চলা যায়। আ মানে এই সুবিধাটা শুধু মেডিকেল ইউনিভার্সিটিতে, যেটা ইনক্রিমেন্টের সুবিধাটা বললেন। ইনক্রিমেন্টের সুবিধাটা আমি মেডিকেল ইউনিভার্সিটিতে জানি। কিন্তু এখন ভিয়েনাতেও মানে যেটা ইউনিভার্সিটি অফ ভিয়েনাতেও এটা আছে কিনা আমি জানি না। কারণ আমার জানছে কেউ এটা নিয়ে পিএইচডি করতেছে না আরকি। আর হচ্ছে আপনার আ যদি আপনি তো সিঙ্গেল হুম। বিয়ে করেন নাই। যদি কেউ স্পাউস সহ পিএইচডি করতে চায় এখানে, হ্যাঁ। তার পক্ষে কি এটা পসিবল? ১৮০০ দিয়ে হ্যাঁ, অবশ্যই ভিয়েনাতে ১৮০০ দিয়ে স্পাউস মানে স্পাউস সহ থাকা এটা হচ্ছে পসিবল। আচ্ছা। আ ইনক্লুডিং যদি কোনো চাইল্ড থাকে? চাইল্ড থাকলেও অবশ্যই এটা পসিবল। আর চাইল্ডের জন্য আমার মনে হয় যে মেডিকেল ইউনিভার্সিটি থেকে আবার কিছু অ্যাডেড বেনিফিটস আপনাকে দেয়। কি স্পেসিফিক অ্যাডেড বেনিফিটস এটা আমার ঠিক মনে নাই। কিন্তু এতটুকু আমার মনে আছে যে চাইল্ড থাকলে আপনি হচ্ছে আরো কিছু স্পেশাল অ্যাডেড বেনিফিটস পাবেন। আমার হচ্ছে ভাইয়া এক্সপেন্স এর কথা, যেহেতু জবের কথা চলে আসছে এখানে। হুম। সো সাব এক অস্ট্রিয়ার ক্যাটেগরিতে বা অস্ট্রিয়া যেটা পড়ে, এই সিচুয়েশন এ আ ইন ফিউচারে পিএইচডি করে যে রেসিডেন্ট পারমিট বা সেটেলমেন্ট হয়, হুম। এইটার আ কিভাবে পসিবল বা স্কোপটা কেমন? আ এটার স্কোপটা আসলে আমি এখনো এটা নিয়ে হচ্ছে এত আ মানে গবেষণা করে দেখি নাই বা আমি পড়ে দেখি নাই রুলস কি। সো এটা বোধহয় আপনি মনে হয় ভালো তারপর আপনার যতটুকু ধারণা, আচ্ছা, আমার যতটুকু ধারণা হচ্ছে যে না আপনি আশেপাশে যাদেরকে গেছে হ্যাঁ, আমার যতটুকু ধারণা হচ্ছে যে এখানে যেহেতু আপনার পিএইচডিটা হচ্ছে জব হিসেবে কাউন্ট হয়। আচ্ছা, মানে ইউরোপে বয়স আমি না জানি ওয়ার্ক পারমিট হিসেবে কাউন্ট হয়। ইউরোপের যেকোনো দেশেই আপনার যেকোনো দেশে মানে সব দেশে না বাট কিছু মোস্ট অফ দ্যা কান্ট্রিজ এ আপনার হচ্ছে পিএইচডিটা অ্যাজ আ জব হিসেবে কাউন্ট হয়। সো যেহেতু জব হিসেবে কাউন্ট হয় তাইলে আপনি অলরেডি হচ্ছে স্কিল ওয়ার্কার হিসেবে আছেন এখানে। লাইক ফর ইনস্ট্যান্স আমি কিন্তু এখানে হচ্ছে ধরেন রিসার্চার ওয়ার্ক পারমিট, আমার ওয়ার্ক পারমিটটা হচ্ছে রিসার্চারের ওয়ার্ক পারমিট। আচ্ছা, so আমি রিসার্চারের ওয়ার্ক পারমিটে আছি। সো এইটা আপনার উম ৪ বছরের পর মনে হয় এটাকে হচ্ছে আপনি দেন কনভার্ট করতে পারেন। মানে আপনার এই ওয়ার্ক পারমিটটা রিসার্চার থেকে হচ্ছে আপনি কনভার্ট করতে পারেন ইনটু রেড, হোয়াইট, রেড কার্ড। ওকে। আর ওই রেড, হোয়াইট, রেড কার্ডটা আপনার কাছে আ যখন দিবে কনভার্ট করে তখন আপনাকে হয়তো ২ বছরের জন্য বা এরকম কিছু একটা দেওয়া। দেন ওইটা শেষ হওয়ার পর কারণ আপনার দেন অলরেডি কিন্তু ৪-৬ বছর হয়ে গেছে। দেন মনে হয় আপনি গিয়ে হচ্ছে ওই ৫ বছর থাকলে অস্ট্রিয়াতে। কিছু এপ্লাই করতে তারপরে আপনি যাবেন। আর হচ্ছে তারপরে হচ্ছে এই পিএইচডির ক্ষেত্রে অস্ট্রিয়াতে যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। হুম। তো জার্মান ল্যাঙ্গুয়েজের কোনো ব্যারিয়ার আছে কিনা এখানে?
আচ্ছা আপনার একাডেমিক সার্কেলে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই। কারণ এখানে আ সবাই হচ্ছে আপনার সাথে ইংলিশে কথা বলবে। আর আপনার সবকিছু জিনিসও হচ্ছে ইংলিশেই হচ্ছে। কি অ্যাপ্লিকেশন প্রসেস থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু করে সবকিছু ইংলিশেই ছিল। আম তবে জার্মানটা আমি অবশ্যই এটা হচ্ছে এমফাসাইজ করব যে জার্মানটা শিখা ভালো এট লিস্ট A2 পর্যন্ত। কারণ ইন দ্য লং রান আপনার যদি হচ্ছে পিএইচডি শেষ করে এখানে থাকার ইচ্ছা থাকে বা আপনার যদি জার্মানিতেও মুভ বা জার্মান স্পিকিং কান্ট্রি গুলোতে মুভ করেছে হয়ে যেমন জার্মানি, সুইজারল্যান্ড, তো আপনার জার্মানটা তো কাজে দিবেই তো। তো আমি মনে করি যে at least A2 পর্যন্ত শিখে জি। আর এরপর হচ্ছে মানে আপনার কোনো অ্যাডভাইস আছে কিনা? যে পিএইচডির ক্ষেত্রে এই জিনিসগুলো আপনি ফেস করছিলেন। আর এগুলা বাংলাদেশী বা যারা আপকামিং ইয়ার প্ল্যান করতেছে ওদের জন্যে এই জিনিসগুলো এভয়েড করলে বেটার হবে। উম আমি হচ্ছে এরকম কোনো কিছু আ ডিফিকাল্ট জিনিস ফেস করি নাই পিএইচডির সময়। জাস্ট একটা জিনিস হচ্ছে বলব যে মোটিভেশন লেটারটা লেখার সময় হচ্ছে অনেক ভালো করে চিন্তা করে লিখতে। কারণ এটা ক্রাফট করতে যথেষ্ট সময় লাগে। এটা না যে ধরেন আপনার হচ্ছে ১ সপ্তাহের ভিতরে লিখে দিলেন। আচ্ছা, আচ্ছা। মানে বেশ সময় নিয়ে লেখা উচিত আরকি আমি মনে করি পার্সোনালি। কারণ এটাই হচ্ছে আপনার one of the main আ জিনিস বা ফ্যাক্টর যেটা কিনা আপনাকে হচ্ছে ওই ইনিশিয়াল সিলেকশন বা ইনিশিয়াল স্ক্রিনিং এ হচ্ছে হেল্প করবে। সেটা একটা। দেন হচ্ছে আপনার মানে পাবলিকেশন থাকা অবশ্যই ভালো। আমার কিন্তু কোনো পাবলিকেশন ছিল না। আচ্ছা পিএইচডি অ্যাপ্লিকেশনের সময়। তবে এটা বলব যে আমার মাস্টার থিসিসটা যেটা করছিলাম ওইটা নিয়ে আমি বেশ ভালো করে হচ্ছে ভালো নলেজ ছিল আমার। তো ওই মাস্টার থিসিসটা যে ভালো নলেজটা ছিল এটা কাজে লাগছে। কারণ এটা নিয়ে আমাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করছে ইন্টারভিউতে। আমার মাস্টার থিসিস নিয়ে। এরপর আর আমি বলব যে আমার আরেকটা অ্যাডভান্টেজ ছিল যে আমার মাস্টার্সটা অবশ্যই ইউরোপিয়ান দিন ছিল। নরওয়ে থেকে। তো ওই ইউরোপিয়ান ডিগ্রি প্লাস হচ্ছে আমার যেহেতু আ আমার যে মাস্টার থিসিসের সুপারভাইজার উনি আমার ওয়ান অফ দ্য রেফারেন্স ছিল। তো এটা কাজে লাগছে আরকি। রিকমেন্ডেশনটা হচ্ছে আমার রিকমেন্ডেশনটা কাজে লাগছে। তো যারা ডিরেক্টলি বাংলাদেশ থেকে এখন এপ্লাই করতেছে স্পেশালি যাদের ধরেন মাস্টার্স শেষ করে হচ্ছে পিএইচডির জন্য এপ্লাই করতেছে ইউরোপে। আমি বলব যে আ জিনিসটা ওদের ফেভারে একটু কম। আচ্ছা। ওদের ফেভারে একটু কম কারণ ওরা হচ্ছে পিএইচডি রিক্রুটমেন্টের সময় ১ম এ চায় যে হচ্ছে ইউরোপিয়ানদেরকেই নিতে। ১ম ইউরোপিয়ানদেরকে নিতে ওরা হচ্ছে চায় এইটা। মানে ওদের দেশের দেন হচ্ছে ইউরোপিয়ান, দেন হচ্ছে ধরেন যেটা হচ্ছে গ্লোবাল হয়ে যায়। সো এই জিনিসগুলো আছে কিছু আসলে শিখার সেটা অনেক সো সিস্টেমটা অনেকটা এরকম। আর কিন্তু এখানে dishearten হওয়ার কিছু নাই। অবশ্যই আপনি যদি জানেন যে হ্যাঁ, আমি জিনিসগুলা হচ্ছে ইন্টারভিউ করছি, কনফিডেন্টলি করছি অবশ্যই আপনার হচ্ছে হবে। আর হচ্ছে মানে ব্যাচেলরের পরে কি পিএইচডি এপ্লাই করা বা অ্যাপ্রোচ করার কোনো ওয়ে আছে কিনা? এটা ইউএসএ তে অনেক কমন। আ যে অস্ট্রিয়াতে আমার জানার মতে হচ্ছে না বা ইউরোপেও আমি আসলে কোথাও দেখি নাই যে মানুষ হচ্ছে ডিরেক্ট মানে ব্যাচেলর্স থেকে ডিরেক্ট পিএইচডি তে যাবে। কিন্তু এটা আমি হচ্ছে ইউএসএ তে অনেক দেখছি যে যারা হচ্ছে ব্যাচেলর থেকে ডিরেক্ট মানে মাস্টার্স প্লাস পিএইচডি করে। সো এটা অ্যাক্সেলারেটিভ পিএইচডি প্রোগ্রাম বলে ওরা। কেউ অ্যাক্সেলারেটিভ পিএইচডি প্রোগ্রাম বলে আর কেউ মাস্টার্স প্লাস পিএইচডি বলে। যে যেটাই। ওকে, মোটামুটি সবগুলা কোয়েশ্চেন আমরা শেষ করার ট্রাই করছি। না আপনি তো আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলেন যে এখানে পিএইচডি কয় বছরে হয়? ও হ্যাঁ, সেও। হ্যাঁ, এখানে সো আপনার আ অস্ট্রিয়াতে আর জার্মানিতে পিএইচডি সাধারণত হচ্ছে আপনার ৪ বছরের হয়, ৪ বছরের হয়। নরওয়েতে আবার পিএইচডি হচ্ছে ৩ বছরের হয়। নরওয়ে পর আপনার ফিনল্যান্ড, সুইডেন এগুলাতে মনে হয় ৩ বছরের হয়। ডেনমার্কের আমি ঠিক বলতে পারি না। ২-১ ৪ বছরের। এখন বিষয় হচ্ছে যে আ মনে করেন কারো ৪ বছরের বেশি সময় লাগতেছে। হুম। সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে হচ্ছে এটা আপনার পিআই এর উপর ডিপেন্ড করে। যেমন আপনার পিআই যদি হচ্ছে দেখে মনে করে যে না ও হচ্ছে এই ৪ বছরে
অনেক ভালো প্রোগ্রেস করতে পারছে। কিন্তু ওর জাস্ট হচ্ছে আরো কিছু টাইম লাগবে ওর পাবলিকেশনের জন্য। তখন আপনার পিআই হচ্ছে আপনাকে সময় দিবে। অবশ্যই সময় দিবে আপনার শেষ করতে। কিন্তু এখন আপনার পিআই যদি মনে করে এই ইমপ্রেশনটা যদি পায় যে না এই হচ্ছে ৪ বছর আম এমনি ওয়েস্ট করছে বা কিছু সিগনিফিক্যান্ট করে নাই বা টাইমটা জাস্ট টানতেছে, তখন কিন্তু আপনার পিআই হচ্ছে বলতে পারে যে না আমি আর অ্যাকসেপ্ট করব না। সো সেটার উপর ডিপেন্ড করে। এখন অনেক সময় এটাও ডিপেন্ড করে যে আপনার পিআই এর কাছে হচ্ছে কতটুকু ফান্ডিং আছে কিনা না আছে। সেটাও একটা বিশাল বড় একটা ফ্যাক্টর। কারণ অনেক সময় দেখা যায় যে প্রজেক্টগুলা ফান্ডিং হয় হচ্ছে ৩-৪ বছরের জন্য। এখন ৪ বছরের জন্য ফান্ডিং হলে সো প্রফেসর যদি নিজের ফান্ড থেকে আপনাকে যদি দিতে না চায়, তাহলে এটা হচ্ছে আপনার অল্টারনেটিভ কিছু একটা দেখতে হবে বা অল্টারনেটিভ যদি না পান স্যাডলি হচ্ছে আপনার এটা টার্মিনেট করতে হবে। যে কিন্তু এগুলা খুবই রেয়ার, রেয়ার হয়। হ্যাঁ, রেয়ার। তাকেও worst case তো আসলে মাথায় রাখা উচিত। মনে করেন একজন পারল না শেষ করতে। হুম। তাহলে তার ফাইনাল ডেস্টিনেশন কি? আম কেউ যদি শেষ করতে না পারে, এরকম তো হয়েছিল ইনফ্যাক্ট আমাদের পাশের লাইব্রেরি হচ্ছে ২ জন চাইনিজ স্টুডেন্ট ছিল, যারা হচ্ছে শেষ করতে পারে নাই। সো ওদেরকে হচ্ছে আ আর এক্সটেন্ড করে নাই। কারণ এখানে হচ্ছে প্রতি বছর আপনার একটা ইয়ারলি রিভিউ হয়। ইয়ারলি রিভিউ একটা হয়। যেটা আপনার যে ধরেন এই পিএইচডি হচ্ছে আপনার যে ডিফেন্স না ঠিক ডিফেন্স কমিটিটা বলবো না। আপনার আ কি একটা স্পেসিফিক টার্ম আছে ওইটা একটা কমিটি থাকে যেটা আপনি হচ্ছে সিলেক্ট করেন সাধারণত। মানে আপনি ৩ জনকে সিলেক্ট করতে পারেন আরকি। আর ওই ৩ জন হচ্ছে আপনার ল্যাবের কেউ হইতে পারবে না মানে বাইরেরই হবে। সো ওই ৩ জনের সাথে হচ্ছে আপনি প্রতি বছর আপনার হচ্ছে একটা ইয়ারলি রিভিউ হয়। আপনার পিআইও অবশ্যই থাকবে ওটার সাথে। সো ওই ইয়ারলি রিভিউতে ওরা হচ্ছে বেসিক্যালি আপনার প্রোগ্রেস দেখবে। অনেকটা প্রোগ্রেস রিপোর্টের মতোই চিন্তা করেন। হ্যাঁ? তো এই প্রোগ্রেসে যদি ওদের মনে হয় যে আপনি ভালো প্রোগ্রেস করতেছেন না, তাইলে সবাই তো নিজে একটা হচ্ছে আপনাকে ইভ্যালুয়েট করবে। দেন অবশ্যই ফাইনাল ডিসিশনটা থাকবে হচ্ছে আপনার পিআই এর উপর যে আপনার সাথে কি কন্টিনিউ করা উচিত নাকি উচিত নয়। তো সাপোজ যদি কন্টিনিউ না হয়, কন্টিনিউ না হলে দেন আপনাকে হচ্ছে আপনার কন্ট্রাক্ট আর এক্সটেন্ড করবে না। ইন হুইচ কেস আপনি যে ধরেন এই ১-২ বছর যেগুলা কাজ করলেন এগুলা জাস্ট গেল পানিতে। তো সেক্ষেত্রে কি উনি অস্ট্রেলিয়াতে স্টে করতে পারবে কোনোভাবে? লিগ্যালি না, লিগালি করবেন। লিগ্যালি পারবে না। ওকে। আর যদিও অন্যান্য কান্ট্রির সাথে কম্পেয়ার করি, যেহেতু আপনি নরওয়ে থেকে আসছেন। হুম। তো সেই তুলনায় অস্ট্রিয়াতে পিএইচডি কি বেটার বা কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস আছে? নাকি মনে হয় যে না অস্ট্রিয়াতে পিএইচডি বা আপনার ফিল্ডে রিসার্চ ফিল্ডের অপরচুনিটি বেশি? আ নরওয়ের তুলনায় অস্ট্রেলিয়াতে ডেফিনিটলি আপনার অপরচুনিটি বেশি। আচ্ছা আমার ফিল্ডে। কারণ হচ্ছে আ নরওয়ে তো এক হচ্ছে মানে অস্ট্রিয়ার তুলনায় নরওয়ে বিশাল। কিন্তু এখানে পপুলেশন কম, সো ইন্ডাস্ট্রিও কম। সো পপুলেশন কম, ইন্ডাস্ট্রি একটু কম আর হচ্ছে অপরচুনিটিও একটু কম। এটা কম্পেয়ার টু অস্ট্রিয়া। সো এক্ষেত্রে বলব অপরচুনিটি বেশি। আর এখানে উম যে রিসার্চ গুলা হয় অফকোর্স নরওয়ের রিসার্চ গুলাও হচ্ছে আপনার আ ভালো কোয়ালিটির একটা স্ট্যান্ডার্ড আছে। তবে আমার এখানে এসে মনে হলো যে এখানের রিসার্চ আউটপুটটা আরো বেশি ভালো। কারণ আ ওইখানে আমি যখন ছিলাম নরওয়েতে, আমার জানা মতে হয়তো এখন চেঞ্জ হতে পারে। মানে রুলস রেগুলেশন গুলা চেঞ্জ হতে পারে। কিন্তু আমার জানা মতো ওইখানে ছিল যে আপনার জাস্ট মানে আমার ফরমার ইউনিভার্সিটির কথাই বলি, ওইখানেই ছিল যে আপনার ৩ বছরে ১ টা ফার্স্ট অথর পেপার আর হচ্ছে ২ টা ধরেন সেকেন্ড অথর পেপারের পাবলিকেশন করা লাগতো আরকি গ্র্যাজুয়েট করার জন্য। মানে এটা ছিল ওদের রুলটা। আর আপনি যদি ওইটাও করতে না পারতেন, মানে ধরেন আপনার কোনো পাবলিকেশন আপনি প্রডিউস করতে পারলেন না এই ৩ বছরে, তখন আপনি হচ্ছে জাস্ট এই ৩ বছরে যে কাজগুলা করছেন, ওই কাজগুলার হচ্ছে এই একটা ডিসার্টেশন লিখে এটা জমা দিলেও হচ্ছে আপনাকে গ্র্যাজুয়েট করতে দিবে। এটা হচ্ছে ছিল। কিন্তু কোনো হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর এরকম এইগুলা হচ্ছে ধরা-বাঁধা ছিল না। তবে সেক্ষেত্রে এখানে মেদিনীতে কিন্তু আপনার গ্র্যাজুয়েট করতে হলে আপনার মিনিমাম
ইমপ্যাক্ট ফ্যাক্টর 10 মানে ভালো একটা জার্নালে পাবলিশ করা লাগবে। জাস্ট একটা পেপারে পাবলিশ করা লাগবে, একটা ফার্স্ট পেপার ভালো হইতে হবে। কিন্তু হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর 10 হওয়া লাগবে। সো সেটা কিন্তু ভালোই চ্যালেঞ্জিং। আচ্ছা, আর এইজন্য আপনার কাছে সময়ও বেশি দেয় ওরা। 4 বছর সময় দেয়। আচ্ছা। অ্যাজ কম্পেয়ার টু নোবে যেখানে সাধারণত 3 বছরেরই দেয়। এটা একটা ডিফারেন্স। আর হচ্ছে অবশ্যই এখানে আপনার কি বলে এই উম যে ল্যাবের যে ইনফ্রাস্ট্রাকচার ওগুলা হচ্ছে ভালো। আচ্ছা। নরওয়েতেও ভালো। কিন্তু আমার মনে হলো যে এখানে আবার হাসে। আচ্ছা, আচ্ছা। ইয়ে এরপর যেমন আমার মানে এখানে যে প্রফেসর আন্ডার হচ্ছে আমি পিএইচডি করতেছি। তো এই ফিল্ডে মানে এই লিভার ফিল্ডে কিন্তু উনি বেশ ওয়েল নোন। আচ্ছা, মানে উনি অনেক ওয়েল নোন আর সবাই হচ্ছে উনাকে চিনে। সো ওভারঅল আমি বলব যে নরওয়ে থেকে এখানে মুভ করা পিএইচডির জন্য আমার ডিসিশনটা ভালো ডিসিশন পড়ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এইখানকার আপনি যেটা এখানে পিএইচডি করতেছেন, এখানে প্রফেসর বা সুপারভাইজারদের সাপোর্টটা কেমন? এটা জেনারেলি স্পিকিং অনেক ভালো। কিন্তু তবুও এটা ডিপেন্ড করে আপনার হচ্ছে গ্রুপ টু গ্রুপ টু গ্রুপ। কিছু, কিছু সুপারভাইজার একটু ডিমান্ডিং হইতে পারে আপনার আপনার থেকে অনেক কিছু ডিমান্ড করবে। বাট দ্যাটস অলসো বিকজ যে কারণ ওই সুপারভাইজার গুলা হচ্ছে অনেক হাই প্রোফাইল সুপারভাইজার স্বাভাবিক। যেমন আপনার যদি এক্সাম্পলই দিই ওই যে সেনে আপনার হচ্ছে অনেক সুপারভাইজার আছে যারা ইআরসি গ্র্যান্ট পাইছে। সো ইআরসি গ্র্যান্ট হচ্ছে আপনার সবচেয়ে মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস গ্র্যান্ট অ্যাজ যে একটা রিসার্চের পাইতে পারি। সো ইআরসি গ্র্যান্টওয়ালা প্রফেসরের আন্ডারে যদি আপনি পিএইচডি করেন সো ডেফিনিটলি আপনি মানে থেকে একটা মানে হাই ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে হচ্ছে পাবলিকেশন এক্সপেক্ট করবেন। অ্যান্ড মানে এটা এক্সপেক্ট করা মানে কিন্তু আপনার সবে ল্যাবে ১০ ঘন্টা ১২ ঘন্টা এরকম কাজ করা। যেহেতু ১০ ঘন্টার কথা আসলো ভাই, যেহেতু আপনার যদি বলি যে আপনার ল্যাবে সময় কত দেয়া লাগে বা কি পরিমাণ সপ্তাহে আপনার কতটুকু সময়? থাকতে হয়। হ্যাঁ, সেটা অনেক ভালো একটা প্রশ্ন। সো এটা হচ্ছে আপনার ডিপেন্ড করে যে আমাদের ধরেন প্রজেক্টটা কোন ফেজে যাচ্ছে এর উপর আছে। মানে ইনিশিয়ালি যখন আমি হচ্ছে নতুন, নতুন জয়েন করি তখন তো এত বেশি সময় দেওয়া লাগতো না। মানে তখন হচ্ছে শুধু জাস্ট পেপার পড়তেছিলাম, which is লিটারেচার রিভিউ পড়তেছিলাম অ্যান্ড দেখতেছিলাম যে আমার প্রজেক্টে হচ্ছে আপনার পোটেনশিয়াল গ্যাপগুলো হচ্ছে কোথায় আছে, রিসার্চ গ্যাপগুলো এই। কিন্তু মানে যখন হচ্ছে আমি আসল গ্যাপটা খুঁজে পেয়ে হচ্ছে এক্সপেরিমেন্টগুলো শুরু করি, তখন টাইম একটু বাড়ে। আচ্ছা। আর আপনার উইকলি হচ্ছে সাধারণত আমরা উইকলি বা মান্থলি হচ্ছে প্ল্যান করি আরকি যে এই উইকে এই এক্সপেরিমেন্টগুলো হবে বা এই মাসে এই জিনিসগুলো হচ্ছে আমরা করব। আচ্ছা, আচ্ছা। সো এটার উপর ডিপেন্ড করে। সো অনেক সময় আপনার দেখা যায় যে মানে আপনার উইকলি 40-50 আওয়ার্স ক্রস হচ্ছে বা অনেক সময় দেখা যায় যে আপনার এত বেশি সময় দেওয়া লাগতেছে না। সো ইট ভ্যারিস এবং এভারেজ 40 আওয়ার্স দেয়া লাগে আরকি। 40-50 বলতে পারেন আপনি। আরেকটা বিষয় হচ্ছে যেহেতু এখানকার অস্ট্রিয়াতে রিসার্চটা দের হাই স্কিল কোয়ালিফাইড বলে করা হয়। বাট এই আপনাদের এই ক্ষেত্রে কি কোনো অ্যাকোমোডেশন দেওয়া হয় আ রিসার্চারদের জন্যে? যেমন এখানে যে কর্পোরেট কোম্পানিগুলোতে অ্যাকোমোডেশনের জন্য আলাদা পেমেন্ট বা ব্যবস্থা করা হয়। আপনাদের এরকম তেমন আমাদের জন্য ওরকম আ আলাদা করে ব্যবস্থা করা হয় না। কিন্তু যারা হচ্ছে ধরেন ১ম এ মানে মুভ করতেছে অস্ট্রিয়ার পেছন ইন্টারন্যাশনাল যারা ধরেন আমার কেসেই আমি যেমন হচ্ছে নরওয়ে থেকে যখন এখানে মুভ করি অস্ট্রিয়াতে, তো এটার জন্য কিন্তু আমাকে জাস্ট কয়েক মাসের জন্য আমাকে হচ্ছে একটা ওরা বাসা দেয় আরকি টেম্পোরারি বাসা। যাতে আমার মুভমেন্ট প্রসেসটা হচ্ছে স্মুথ হয়। সো এটা ওরা হচ্ছে করে দেয়। আবার এটা ছাড়া হচ্ছে অন্য কোনো আর ফ্যাসিলিটি ইনিশিয়াল মোমেন্টে এটাই হুম, হবে একটা। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে আ অবভিয়াসলি বাংলাদেশী স্টুডেন্টরা যারা বাংলাদেশ থেকে ডিরেক্টলি পিএইচডির জন্য এপ্লাই বা প্রসেস করতে যাচ্ছে, তাদের জন্য বিষয়টা একটু ডিফিকাল্ট। এটা মোরালেস। হুম, বাট যদি বেশি ডিফিকাল্ট হয় বাট অনেকের ইচ্ছা আছে যে পিএইচডি করা ইউরোপে।
সেক্ষেত্রে তারা কোন ওয়েতে বা ডিফারেন্ট কোনো অপশন আছে এখানে ওদের জন্য যে তারা ফার্স্ট অন্য অপশনে আসলো দেন পিএইচডির জন্য এপ্লাই করলো? আ হ্যাঁ, অবশ্যই। তো তখন হচ্ছে আপনার সামার স্কুলগুলাতে এপ্লাই করতে পারে। আচ্ছা। উম অনেক যে রিসার্চ ইনস্টিটিউট গুলো আছে বা আপনার কিছু ল্যাবই ওরা হচ্ছে সামারে হচ্ছে ইন্টার্নশিপ এর জন্য স্টুডেন্ট নেয়। তো ওই ইন্টার্নশিপ গুলা বা ওই স্কুলগুলাতে হচ্ছে এপ্লাই করা যায়। জাস্ট এসে হচ্ছে একটা মানে ফিল নেওয়ার জন্য আরকি। মানে এসে হচ্ছে আপনি জাস্ট দেখলেন যে হ্যাঁ, আপনার ইউ ওদের ল্যাবে হচ্ছে কি কাজ করে বা ওদের ল্যাবের ডায়নামিক্স গুলা কিরকম। দেন আপনার যদি ভালো লেগে থাকে ওদেরও যদি আপনার ভালো লেগে থাকে একটা কানেকশন হয়ে গেল। দেন পরে ওইখান থেকে হচ্ছে আপনার পিএইচডি পাওয়াটা আরো ইজি হয়ে যায়। সো দিন শেষে জিনিসটা হচ্ছে যে আপনার একবার যদি ইউরোপের কোনো কিছু একটা জিনিস থাকে আপনার সিভিতে, সো এটা হচ্ছে আপনার প্রসেসটাকে জাস্ট 100 টাইমস ইজি হয়ে যায়। 100 টাইমস ইজি হয়ে যায় এটা। তবে এটা না যে মানে যারা হচ্ছে ধরেন ইউরোপে কিছু হয় নাই, ওদের জন্য প্রসেসটা যে একদম হার্ড সেটা না। কারণ আমি দেখছি যে ইন্ডিয়া থেকেও যারা হচ্ছে মানে অবশ্যই ইন্ডিয়া থেকে যারা হচ্ছে আপনার আম ব্যাচেলার্স বা মাস্টার্স করছে, ওরাও কিন্তু আবার হচ্ছে পিএইচডি তে এখানে উম আসছে বা চান্স পাইছে ডিরেক্টলি মানে কোনো ইউরোপিয়ান এক্সপেরিয়েন্স ছাড়া। ইভেন আমাদের বাংলাদেশ থেকে অনেক আছে ডিরেক্টলি এখানে হ্যাঁ, যারা হচ্ছে ব্যস্ত। তো উনাদের ক্ষেত্রে হয় কি যে উনাদের ইদার হচ্ছে আ দেশে ভালো এক্সপেরিয়েন্স আছে। সো সেটা অবশ্যই কাউন্ট হয়। আচ্ছা। দেশের এক্সপেরিয়েন্স গুলা। আম আর নইলে হচ্ছে উনাদের আম যে দেশে ধরেন যেকোনো একটা মানে রিসার্চ করছে যেটা কিনা ডিরেক্টলি হচ্ছে এই গ্রুপের সাথে অনেক রিলেভেন্ট। তো ঐরকম হলে দেন হচ্ছে জিনিসটা কিন্তু ম্যাচ হইতে আরো বেশি ইজি হয়। আচ্ছা। তো মোটামুটি ভাবে আমি আশা করি সবকিছু কভার করছি। আ এরপরেও কি মনে হয় আপনার কোনো কোয়েশ্চেন যেটা আমি করি নাই হুম, বাট ইনফরমেটিভ কিছু থাকলে? আ এই মুহূর্তে আমার মাথায় আসলে কিছু আসতেছে না। বাট মানে যদি অবশ্যই কোয়েশ্চেন থাকে বা ভিউয়ার্স দের হয়তো এই ভিডিওর পর হচ্ছে আরো কোয়েশ্চেনটা আসলে দাঁড়িয়ে পড়ে। সো তখন হচ্ছে অবশ্যই মানে লাতিন ভাইকে বা আমি ভাইয়ার ইমেইল আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। যদি কারোর মনে হয় যে পেজ রিলেটেড কোনো কোয়েশ্চেন বা হেল্পফুল কোনো ইনফরমেশন লাগবে, ভাইকে মেইল করতে পারেন। সো ইয়া ভাইয়া, থ্যাংক ইউ। এই যে